পৃথিবীর সবথেকে বড় টুরিস্ট ক্যাম্প যদি কিছু হয় সেটা হচ্ছে সোনমার্গ, কাশ্মীরে। সোনমার্গ যে জায়গায় এসে আমি একটা ভিডিও করেছিলাম যে কাশ্মীরের সবথেকে বড় স্ক্যাম এখানেই হয়। অতীতের বাজে অভিজ্ঞতাকে পিছনে ফেলে প্রভাতে শ্রীনগর থেকে আমাদের নতুন যাত্রা শুরু করলাম। সকালের ঠান্ডা হাওয়া ও মিষ্টি রোদ, বেশ একটা ফ্রেশ মুডে শুরু করলাম আমাদের ফ্রেশ জার্নি শ্রীনগর থেকে সোনমার্গ। যারা স্নো, পাহাড় এবং শান্তির খোঁজে আছো, এই ব্লগটা তোমাদের জন্য। চলো শুরু করা যাক। হে এভরিওয়ান, বৃষ্টি কথা নতুন একটা ভিডিওতে তোমাদের আরও একবার বিগ ওয়েলকাম। এখন আছি এরকম শ্রীনগরের ডাল লেকের মাঝে। আগের ভিডিওতে তোমরা দেখলেই যে ডাল লেকের মধ্যে কোথায় আছি, কোন হাউস বোটে আছি, সব কিছু ডিটেলসে তোমরা দেখলে আগের ভিডিওতে। তো এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। আবারও হয়তো কোনোদিন দেখা হবে এমন সুন্দর জায়গায়, এমন সুন্দর ভিডিওতে। তো চলো আজকে আমরা এখান থেকে বেরোবো। আজকে যাব হচ্ছে সোনমার্গ। তো সেখানকার ডিটেলস, সেখানকার রাস্তার জার্নি, সেখানে কোন হোটেলে আছি সেখানকার ডিটেলস, সেখানকার রুম ভাড়া, বাদ বাকি আরও যা যা জিনিস আছে সব কিছু শেয়ার করবো। ততক্ষণ দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট গরম গরম চাটা ঠিক এই জায়গাটা দাঁড়িয়েই খেয়েছিলাম। আবারও বলি, আমরা গিয়েছিলাম মার্চের লাস্টের দিকে, তো তখন ঠান্ডা ছিল মারাত্মক। তাই এইরকম পরিবেশে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এক কাপ গরম চা কতটা এফেক্ট ফেলবে তোমরা বুঝতেই পারছো। তারপর গরম জলে স্নান টান করে একদম রেডি হয়ে গিয়েছিলাম। সকালের ব্রেকফাস্ট কি এসছে? ডিম ভাজা। চা দেয়নি? চা দেবে। আর বাইরের ভিউ সকালবেলায় হাউস বোট থেকে একদম ফ্রেশ ভিউ। জায়গাটা এতটাই সুন্দর ছিল যে ব্রেকফাস্টটুকুও ভিতরে করিনি, নিয়ে এখানটায় চলে এসেছিলাম। তারপরে অবশ্য আবার চা দিয়ে গেছিলো, সেই চাটাও এখানে বসেই খেয়েছিলাম। যাই হোক, এবার বেরোতে হবে। আমাদের শিকারার ডাকাও হয়ে গেছে, এবার ঝটপট আমাদের লাগেজগুলো গুছিয়ে উঠে যাব। এবারের কাশ্মীরের সিরিজের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে দেখে নিতে পারো। সেখানে আছে ফার্স্ট ডে পেহেলগামের ভিডিও, তারপরে রয়েছে শ্রীনগরের লোকাল সাইট সিন, তারপরে ছিল ডাল লেকে শিকারা করার ভিডিও এবং আমাদের সুন্দর হাউস বোটটার ভিডিও। আর এখন বাজে সকাল 10:30 আর আমরা বেরিয়ে পড়লাম সোনমার্গের উদ্দেশ্যে। আজকে নাইট সোনমার্গে থাকা, ওখানে একটা হোটেল করা আছে। এখান থেকে মোটামুটি সোনমার্গ ওরকম 80 থেকে 90 কিলোমিটার দূর, মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে। আমার চেকিং টাইম 2টোর সময়, তো সেই হিসাব করেই বেরোনো। সোনমার্গ হলো ভারতের জম্মু ও কাশ্মীরের একটি সুন্দর উপত্যকা, যার অর্থ সোনার তৃণভূমি। এটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। সোনমার্গের প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে পর্যটকদেরকে। এই জায়গাটার নাম হচ্ছে গন্ডেরবাল। এই রাস্তাটা এই রাস্তা দিয়েই কিন্তু সোনমার্গ যায়, আর এই রাস্তা দিয়ে কিন্তু লে লাদাখ ট্রিপেও যায়। যারা শ্রীনগর থেকে লে লাদাখের দিকে যায় তারা কিন্তু এই রাস্তা দিয়েই যায়। কাশ্মীরের সবসময় দু রকমের সৌন্দর্য দেখতে পাওয়া যায়। গ্রীষ্মকালে এই সব জায়গা ভরে যায় সবুজ উদ্ভিদে। যেহেতু আমরা শীতকালে এসেছিলাম, ওই জন্য গাছগুলো এখন রুক্ষ হয়ে রয়েছে। এই রাস্তা আমাদের কাছে পরিচিত, কারণ এর আগেও দুবার আসা হয়েছে। প্রথমবার এখান থেকে চলে গেছিলাম কার্গিল লাদাখ যাওয়ার সময়, আর দ্বিতীয়বার সোনমার্গে গিয়েও আমরা সোনমার্গ ভালোভাবে দেখতে পাইনি। এই সোনমার্গের মধ্যে দিয়েই সিন্ধু নদী বয়ে গেছে, যা মাছের জন্য বিখ্যাত। যেতে যেতে এইরকম সুন্দর জায়গায় না থেমে আর পারা গেল না, একটু ব্রেকও নেওয়া হয়ে গেল। সোনমার্গ, যে সোনমার্গে এসে আগেরবার আমার এক্সপিরিয়েন্স খুব বাজে ছিল। আপনারা ভিডিও সবাই আশা করি দেখেছেন, না দেখে থাকলে এখানে দেখতে পারেন। আগেরবার একটা স্ক্যামের মধ্যে পড়েছিলাম, কিন্তু এইবার যাচ্ছি এক রাত থাকতে। তো দেখবো সোনমার্গ কেমন লাগে। সাইট সিন করার খুব একটা ইচ্ছা নেই, সোনমার্গ ইচ্ছা আছে একটা ভিডিওর মধ্যে কমপ্লিট করার। যদি সাইট সিন করি তাহলে সোনমার্গের আরেকটা ভিডিও করবো। চলো, এখন একটা জায়গায় এসেছি, একটা ধাবায়। ড্রাইভার সাহেব খাচ্ছে। আর গাড়ি যদি ভাড়া বা গাড়ির কী বৃত্তান্ত যদি জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাকে গাড়ির ড্রাইভারের নাম্বার সাথে কি ভাড়া কি রেট বলে দেবো। এবার এরকম সময় আসার উদ্দেশ্যই ছিল তুষারাবৃত পাহাড় দেখব, সাথে কাশ্মীরও। সেই উদ্দেশ্য আমাদের সফল হয়ে গেছে পেহেলগামেই। তারপর যখন শ্রীনগরে ঢুকলাম তখন ঠান্ডা তো পেয়েছি ভালোই, কিন্তু বরফের দেখা পাইনি। আবার যখন সোনমার্গের দিকে যাত্রা শুরু করলাম তখন দেখতে পারলাম দূর থেকে ওই পাহাড়ের মাথায় বরফ। যত রাস্তাকে ফেলে সামনের দিকে এগোচ্ছি ততই যেন পাহাড়ের চূড়া থেকে বরফগুলো নিচে চলে আসছে। অপেক্ষা একদম পুরো তুষারাবৃত সোনমার্গ দেখার। ঠান্ডায় ঘুরতে গেলে মনটা যেন বরফ বরফ করেই সবসময়। আর এবার যেন আমরা পুষিয়ে বরফ পেয়েছি।
সব জায়গাতেই প্রায় বরফের দেখা মিলেছে। তো আমরা এখন আছি সোনমার্গ টানেলে, যে টানেলটার কিছুদিন আগেই উদ্বোধন হলো। 13 জানুয়ারি 2025 আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এই টানেলটার উদ্বোধন করেন। এটা অ্যাকচুয়ালি জি শেপের টানেল, মানে জেড শেপের, তাই এটাকে জেড মোড টানেল বলে। এই সোনমার্গ টানেল ভারতের জম্মু ও কাশ্মীরের গান্দেরবাল জেলার গগনগির এবং সোনমার্গকে সংযুক্তকারী একটি 6.5 কিলোমিটার দীর্ঘ সড়ক সুড়ঙ্গ। এই টানেলটা 6.5 কিলোমিটার লম্বা, যেটা আমাদের কাশ্মীরের গান্দেরবাল ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, আর সোনমার্গের সাথে কানেক্টিভিটি ক্লিয়ার করে। মানে এটা কিন্তু অল ওয়েদার টানেল, মানে সব সময় এই টানেলটা খোলা থাকবে। আগে যখন খুব বর্ষা হতো বা যখন খুব বরফ পড়তো, তখন এই সোনমার্গের রাস্তা অনেকটাই ব্লক হয়ে যেত, প্লাস অমরনাথ যাত্রার জন্যও কিন্তু সমস্যা হতো। তো সেই জন্যই 2015 সালে এই ফার্স্ট টানেলটার উদ্বোধন শুরু হয়। 2015 সালে এই টানেলটার কাজ শুরু হয়, আর 2025-এ এটা শেষ হয় কমপ্লিট। আমি যখন আগের বার এসেছিলাম সোনমার্গ, তখনও কিন্তু এই টানেলের কাজ চলছিল, আমি দেখেছিলাম টানেলের কাজ চলছে। সংলগ্ন জজিলা টানেলের সাথে এ ভূকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ টানেলটি অমরনাথ গুহা, কার্গিল ও লাদাখের অন্যান্য স্থানের সাথেও সারা বছর ধরে যোগাযোগ ব্যবস্থা প্রদান করে থাকে। টানেলটির বেশ অনেকটা পথ আমরা পেরিয়েও আসলাম, আর সামনে রয়েছে আরও খানিকটা রাস্তা। হঠাৎ করে টানেলে ঢুকলে সিচুয়েশনটা পুরো পাল্টে যায়। হঠাৎ দিন থেকে কেমন যেন রাত্রিবেলা মতো হয়ে যায়। চলে এসেছি আমরা প্রায় প্রান্তভাগে। ওই দূর থেকে দেখা যাচ্ছে সুড়ঙ্গের মুখ। টানেলটি শেষ হওয়ার সাথে সাথেই এক তুড়িতে যেন ম্যাজিকের মতো পাল্টে যায় পুরো আবহাওয়াটাই, বদলে যায় পুরো সিনারি। চারপাশের ধবধবে সাদা বরফে ঢাকা পাহাড়, মাঝখানে সরু রাস্তা, আর দূরে দাঁড়িয়ে থাকা সবুজ পাইন গাছ। তো ফাইনালি ওয়েলকাম টু সোনমার্গ। টানেল থেকে বেরিয়েই একদম পুরো সাদা। সোনমার্গ মানেই এক রূপকথার উপত্যকা। বরফে ঢাকা সোনমার্গে প্রথম চোখ পড়লেই দেখা যায় সেই বিশাল শুভ্রতা। সূর্যের আলো যখন বরফে পড়ে, চারিদিকটা এক সোনালি আভায় ভরে যায়। তখন বোঝা যায় কেন একে সোনমার্গ অর্থাৎ সোনার প্রান্তর বলে। এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো না, এটা শুধু চোখে দেখার আর মনে অনুভব করার জিনিস। এত বরফে আমরা খালি চোখে তাকাতেই পাচ্ছিলাম না। আমাদের সবারই সানগ্লাস পরতে হচ্ছিল সামনের সৌন্দর্য দেখার জন্য। বরফে ঢাকা নিস্তব্ধ পথ, চোখে পড়ে সোনালি রোদ। সোনমার্গ যেন নিস্তব্ধ গানে হৃদয়ে আনে শান্তির ছোঁয়া। পাহাড় চূড়ায় রূপোর জ্যোতি, তলে খেলে হিমের দোলা, হাওয়ায় ভেসে আসে মেঘের ছোঁয়া, মনে হয় বুঝি স্বপ্নের ভেলা। ঘোড়ার পিঠে বরফের দেশে প্রতিটা মুহূর্ত যেন চিরন্তন। প্রকৃতি লেখে প্রেমের কথা, তুষার পাতায় আঁকা জীবন। আরও একটু এগিয়ে আসলেই দেখা যাবে সত্যি সত্যি বরফের রাজ্যে পা রেখেছে মানুষজন। এখানে প্রচুর ট্যুরিস্ট পনি রাইড এনজয় করছে, অনেকে স্লেজও করছে। আমাদের পূর্বের তিক্ত অভিজ্ঞতার জন্য ওইসবের দিকে না তাকিয়ে সোজা চলে আসলাম আমাদের হোটেলে। হোটেলটা ছিল এই বরফের রাজ্যেই, একদম রাস্তার পাশেই ছিল আমাদের হোটেলটা। তো এই হচ্ছে আমাদের 202 নম্বর রুম। রুমের ভিউটা তোমাদেরকে দেখাই। ফার্স্টেই যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে এটা। রুম থেকে একদম এই রকম ভিউ। আচ্ছা, এখানে একটা সুন্দর বেড আছে, দুই পাশেই এক্সেবল টেবিল রয়েছে, এখানে ফোন আছে, রুম হিটার, বেড হিটার দুটোই আছে, যেহেতু রাতে ভীষণ ঠান্ডা পড়বে। টিভি আছে, এখানে ছোটোখাটো একটা রেফ্রিজারেটর রয়েছে, আর এখানে সুন্দর একটা মিরর সেট রয়েছে। এখানে টি কিটস রয়েছে, এখানে একটা আলমারি আছে রাখা, নিচে এক্সট্রা কম্বল দেওয়া আছে, দুটো পিলো এক্সট্রা দেওয়া আছে। এবার চলো বাথরুম, মোস্ট ইম্পর্টেন্ট থিংস অফ হোটেল। বাথরুমটাও খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, গিজার রয়েছে। সোনমার্গে এসে জাস্ট রুম থেকে ভিউটা দেখুন। এটা মার্চের লাস্ট, দেখুন ভিউ জাস্ট অসাধারণ। এখানে বসে এক নিমেষেই মনে হলো এখান থেকে বেরোনোর কোনো প্রয়োজনই নেই। এটা খোলা যায়, আমি আবার খুলে দেখাচ্ছি।
চলো রুম তো দেখালাম, এবার রুম থেকে বাইরের ভিউটা দেখো। এই রুম থেকে এই জাস্ট এরকম একটা স্পেস আছে, স্পেস দিয়ে হেঁটে গেলেই এরকম একটা ভিউ, মানে এই হোটেল থেকে ভিউ, চারিদিকে ভিউই ভিউ। তোমাদেরকে বলেছিলাম এবার কাশ্মীর ট্যুরে একদম সাদায় মোড়া কাশ্মীর তোমাদেরকে দেখাবো, কি দেখাচ্ছি তো, পুরো একদম সাদায় মোড়া কাশ্মীর। যেমন দেখলাম পেহেলগাম, ঠিক তেমনই দেখছি সোনমার্গ। চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগছে। আর ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলো না। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা এতদিন ধরে আমার সাথে আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সোনমার্গ যে জায়গায় এসে আমি একটা ভিডিও করেছিলাম যে কাশ্মীরের সবথেকে বড় স্ক্যাম এখানেই হয়। ভিডিওতে বিভিন্ন রকম প্রতিক্রিয়া ছিল, অনেকে বলেছিল যে না কাশ্মীরের লোকজন ভালো, আবার অনেকে বলেছিল যে না এখানে হয় এরকম। তো সেই সময় এখানকার ট্যাক্সি ইউনিয়নের লোকেরা আমাকে বলেছিল যে ট্যুরিস্ট সোনমার্গ আসার দরকার নেই, আমাদের এখানে ট্যুরিস্ট আসার দরকার নেই, ট্যুরিস্ট না আসলেই ভালো হয়। ইভেন এটাও বলেছিল যে এখানে যা দেখছো, তারপর সেই কিমা টাইপের কথাবার্তা বলেছিল যে এরপর থেকে আর সোনমার্গে আসবে না কেউ। তো আমিও সে সময় ভিডিওতে বলেছিলাম, আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ অ্যাড করে দিচ্ছি। কাশ্মীরের লোকজন নাকি কিমা বানাবে আমাদের, তাহলে আমি বলতে চাই কাশ্মীর কি তোদের বাবার? হ্যাঁ আমার দেশ ভাই, তোদের দেশ যদি তোদের না লাগে তাহলে চলে যা। পৃথিবীর সবথেকে বড় ট্যুরিস্ট স্ক্যাম যদি কিছু হয় সেটা হচ্ছে সোনমার্গ কাশ্মীরে। কতটা ভয়ানক জায়গা এটা ট্যুরিস্টদের জন্য। কাশ্মীরে বলছে এমন করবে নাকি কাশ্মীর আর নাকি নেক্সট টাইম থেকে আসবো না, 10 বার আসবো কাশ্মীরে, তোর বাবার কাশ্মীর না। যে এটা আমার দেশ আর আমি সোনমার্গে আসবো আর বারবার আসবো, তাই এবারও আসলাম। এখানেই থাকবো, একটা রাত পুরোপুরি সোনমার্গে থাকবো। এই প্ল্যানে গুলমার্গ করিনি, তার কারণটা হচ্ছে গুলমার্গ গন্ডোলা আমি একবার থেকেছি, আর থেকেছি বলতে আমরা একবার গন্ডোলা রাইড করেছি, সেখানে এক্সপিরিয়েন্সটা আমি নিয়েছি। কিন্তু সোনমার্গটা যেবার আমি লাদাখ ট্রিপে ছিলাম সেইবারও ভালো করে ঘোরা হয়নি, আর যেবার আমাদের সাথে ওই ভয়ঙ্কর ঘটনাটা ঘটলো সেবারও আমাদের সোনমার্গটা ঘোরা হয়নি। তাই এবার ঠিক করে নিলাম যে এখানেই থাকবো। সোনমার্গের সাইট সিন এখানে অনেক কিছু হয়। 0 পয়েন্ট হয়, তোমার জজিলা পাস হয়। অ্যাকচুয়ালি জজিলা পাসটা সোনমার্গের এখানকার সাইট সিনের মধ্যে পড়ে না, ওটা যারা আপনারা লাদাখ ট্রিপে যান, যারা শ্রীনগর থেকে লাদাখে যান তাদের কিন্তু ওই জজিলা পাসটা অটোমেটিক পড়ে যায় রাস্তায়, তো ওটা সোনমার্গের সাইট সিনের মধ্যে না ধরলেও চলে। কিন্তু হ্যাঁ 0 পয়েন্ট আছে যেখানে প্রচুর বরফ থাকে, কিন্তু যেখানে সোনমার্গের এই অবস্থা সেখানে 0 পয়েন্টের তো একদম বিলাসিতা। এখানে কিছু কিছু অ্যাক্টিভিটিস হচ্ছে, যেমন স্কেটিং হচ্ছে, একটু রেট বুঝে করবেন। কিছুক্ষণ আগে আমি রাস্তায় আসার সময় দেখলাম অলরেডি একটা ট্যুরিস্টদের সাথে এখানকার লোকজনদের অলরেডি লেগে গেছে, যেরকম আমাদের এক্সপিরিয়েন্স হয়েছিল। তো দেখুন, আমি আগেরবার ভিডিওতে না কাউকে ছোট করার জন্য, খারাপ করার জন্য ভিডিওটা বানাইনি। আমি বানিয়েছিলাম যে আমার আপনার মতো বাঙালি ট্রাভেলার্সরা যারা ফ্যামিলি নিয়ে বেড়াতে আসে, যারা ওয়াইফ নিয়ে আসে, মা নিয়ে আসে, বাচ্চা নিয়ে আসে, তাদের সাথে যদি এরকম ব্যবহার হয় তাহলে তারা একটু সাবধানে থাকা উচিত। অনেকে কমেন্ট করেছিল সোনমার্গের ভিডিওতে যে বাজেট নেই তো বেড়াতে যান কেন। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে ভাই, 4000 টাকা গাড়ি ভাড়া যদি 5000 টাকা নেওয়া হয় সেটাকে বেশি করেও তাও বার্গেনিং করা যায়, বাট 4000 টাকা গাড়ি ভাড়াকে যদি 11000 টাকা বলা হয় তাহলে সেটাকে স্ক্যাম বলে। এই জন্যই আমি বলেছিলাম সেই সময় যেখানে হয়। বাট আজকে বিশ্বাস করুন, এই কাশ্মীর ট্যুরে প্রত্যেকের ব্যবহার খুব ভালো পেয়েছি। হাউসবোটওয়ালা থেকে আরম্ভ করে শিকারাওয়ালা, দাম বেশি বলছিল ঠিক আছে, বাট আমরা সেটা বার্গেনিং করেছি, কিন্তু কেউ ঝামেলা করেনি। ইভেন সোনমার্গে আমরা যে হোটেলটা আছি ইম্পেরিয়াল, এটা আমি অনলাইনে বুকিং করেছি, হোটেলের ব্যাপারটা আমি পরে আসছি। এখানেও কিন্তু এরা খুব খুব ভালো ব্যবহার করেছে এবং প্রত্যেকেই খুব ভালো ব্যবহার করেছে। আমি বাইরে হয়তো একটু হাঁটতে হাঁটতে যাবো, এখন না হলেও একটু বিকেলবেলার দিকে যাব, যখন একটু লোকজন কম থাকবে সেই সময় গিয়ে দেখবো বাইরের ব্যাপারটা। কালকে সকালে আমাদের বেরোনো আছে। আর বলি যে আমাদের হোটেলটার ব্যাপারে, অ্যাকচুয়ালি এই হোটেলটা আমি পুরোপুরি অনলাইনে বুকিং করেছি। আমি এবার ট্রিপে কিন্তু কোনো এজেন্সিকে দিয়ে আসিনি, আমি নিজস্ব বুকিংয়েই এসেছি। আমার নিজস্ব যা কন্ট্যাক্টস ছিল, আমি এর আগেও কাশ্মীর 2বার এসেছি, যে সমস্ত কন্ট্যাক্টসগুলো ছিল আমাদের সেই কন্ট্যাক্টসগুলো থেকেই মানে আমি বুকিং করেছি। এবং এইটা আমি কিন্তু মেক মাই ট্রিপ থেকে বুকিং করেছি। হ্যাঁ, রুমটা দেখলেন, এত সুন্দর রুম দেখালো ও, বসে আছে।
ঠিক আছে, এই রুমের ভাড়া কিন্তু সোনমার্গে একটু বেশি। এবার আমি ভাড়া এখন আপনাকে বলবো না, কারণ ভাড়াটা সম্পূর্ণ নির্ভর করে সিজনের উপরে। আপনি ইম্পেরিয়াল রিসর্টের ডাইরেক্টলি ওয়েবসাইটে যান এবং কোন সিজনে আপনি আসতে চান, যদি আপনি সোনমার্গে থাকতে চান তাহলে আপনি সেই সিজন ওয়াইজ আপনি কিন্তু ওদের ভাড়াটা দেখতে পাবেন। মোটামুটি 5-6 টাকার মধ্যে ভাড়া কিন্তু থাকে। এবার যদি আপনি একদম পিক সিজনে আসেন ভাড়া আরও বাড়বে, আর যদি আপনি ডাল সিজনে আসেন ভাড়া কমবে। খাওয়ার ইনক্লুড নয়, খাওয়ার আমরা অর্ডার দেবো। কী অর্ডার দেবো, কী ব্যাপার সেটা অবশ্যই দেখাবো। হোটেলে ঢুকেই ফার্স্ট যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে লাঞ্চ অর্ডার করা। লাঞ্চ অর্ডার করেছিলাম বাটার চিকেন, সাথে ডিমের একটা কারি ছিল, আর ছিল ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, আর একটা গ্রিন স্যালাড। এবার ঝটপট খেয়ে নেওয়া যাক। তো এখন আমরা আছি সোনমার্গে, আর এখন বিকেল 4টে বাজে। সোনমার্গের পরিস্থিতি একবার আমি দেখাচ্ছি। এই শুজ হ্যাঁ, সোনমার্গ পুরো একদম বরফে ঢেকে আছে। এবার আমি এটা এগিয়ে যাচ্ছি, তুমি আস্তে আস্তে আসো। সবসময় ফোনে যে রিলসগুলো দেখা যায়, যে বরফের মধ্যে সুন্দর সুন্দর ভিডিওগুলো করা হয়, এখানে এসে আমি ভেবেছিলাম এরকম ভিডিও বানাবো, কিন্তু এত আনন্দ হচ্ছিল যে এক্স্যাক্টলি কি করব আর কি করব না সেটা মাথাতেই আসছিল না। তাও অনেক রিলস বানিয়েছি, যদি দেখতে চাও শর্টস দেখতে পারো। জায়গাটা সত্যিই এত সুন্দর ছিল, আর চারপাশটা এত ভালো লাগছিল যে মুখে ভাষায় প্রকাশ করা যাবে না, একমাত্র অনুভবই করা যাবে। তবে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে অনেক লোকই এসেছিল পনি রাইড করবো কিনা বা এরকম রিলস বানাবো কিনা জানার জন্য। আমরা ইন্টারেস্টেড ছিলাম না। সোনমার্গের মেন রাস্তাটা সামনে একদম দেখাচ্ছি, মেন রাস্তাটা কেমন। এটাই হচ্ছে সেই সোনমার্গ ভ্যালি। ভ্যালি মানে যাকে বলে উপত্যকা, মানে দুটো পাহাড়ের মাঝে পাশ দিয়ে নদী যাবে, আর সেই উপত্যকাকে বলে ভ্যালি। তো কাশ্মীরে কিন্তু সব কিছুই ভ্যালি, সোনমার্গ ভ্যালি, পেহেলগাম ভ্যালি, বেতাব ভ্যালি, আরও ভ্যালি। দুপুরে খাওয়া দাওয়া করে একটু ভেবেছিলাম রাস্তায় বেরিয়ে একটু হাঁটবো। তা বেরোনোর সাথে সাথেই এত লোকজন চলে এসেছিল এই পনি রাইড, রিলস এইসব বানানোর ব্যাপারে জানার জন্য, যে আমরা আর বেশি দূর যাইনি। অ্যাকচুয়ালি পূর্বের তিক্ত অভিজ্ঞতা থেকেই মন বলছিল দরকার নেই, হোটেলেই আবার ফিরে যাই। তাই করলাম, হোটেলেই ফিরে আসলাম। যেটা প্রথমেই বললাম, সোনমার্গে সাবধান। একবার শুধু বাইরে বেরিয়েছি আর একদম ঘিরে ধরেছে, সাবধান। আমরা যখন ঢুকেছি সবে 2-3টে গাড়ি ছিল, আস্তে আস্তে অনেকগুলো গাড়ি ঢুকছিল, ওই জন্য এই জায়গাটা পরিষ্কার করার কাজ চলছিল। সামনের বরফগুলো কেটে কেটে পিছনের দিকে ফেলাও হচ্ছিল। অনেকটা বরফ কাটা হয়ে গেছে। আর যখন একটু পরে মানে আরও সন্ধ্যের দিকে আমরা জানলা দিয়ে দেখলাম, তখন দেখলাম আরও এইসব জায়গার বরফগুলো সরিয়ে দেওয়া হয়েছে। এখানে আরও 2টো ট্রাভেলার ঢুকেও গেছে। যতই বরফ নিয়ে ঘাটাঘাটি করছি পোষাচ্ছে যেন না, যতক্ষণ ইচ্ছা মনে হচ্ছে না এখানেই থেকে যাই, এবং তাই ছিলাম, অনেকক্ষণ ছিলাম। তারপরেও যতক্ষণ না সন্ধ্যা নামছিল এখানেই মোটামুটি ছিলাম। তবে হ্যাঁ, এই বরফে জুতো বারবার ভিজে যাচ্ছিল। পেহেলগামে অনেকবার জুতো ভিজেছে, আর সোনমার্গে এসে এই বরফের মধ্যে ঘোরাঘুরি করতে করতে জুতোটা ভিজে যাচ্ছিল। কিন্তু এখানে রোদের তেজ এতটাই ছিল যে জুতো শুকাতে বেশি টাইম লাগেনি। তারপর রুমে গিয়ে একটুখানি রেস্ট নিয়ে আবার বেরিয়েছিলাম সন্ধ্যের পর এই জায়গার ভিউটা কেমন হয় তোমাদেরকে দেখাতে। বেরিয়ে যেই দরজাটা খুলেছি, বাপরে ঠান্ডা, মানে বিভৎস ঠান্ডা, মানে হাড় হিম করে যাওয়া ঠান্ডা। তবে হ্যাঁ, এই হোটেলের আলো ছাড়া বাইরের আর বিন্দুমাত্র আলো ছিল না। পুরো সুনসান, একদম কিচ্ছু না বলতে কিছুই না, কোনো দোকানপাট কিছুই আশেপাশে ছিল না। হোটেলে স্ন্যাক্সের জন্য বলতে যাওয়ায় বলা হলো যে স্ন্যাক্স হবে না, ডিরেক্ট ডিনারই অর্ডার করতে হবে। তো তাই করলাম, করেই বেরিয়েছিলাম একটু দেখতে যে আশেপাশে কোনো খাবার দাবার কিছু পাওয়া যায় কিনা। তো দেখতে গিয়ে দেখলাম কিচ্ছু নেই বাইরে। যাই হোক, এই জায়গাটারও একটা আলাদা সৌন্দর্য রয়েছে, সব জায়গাতে তো সব কিছুই থাকে। এই রকম পুরো নিস্তব্ধ শান্তশিষ্ট পরিবেশ সব জায়গায় পাওয়া যায় না। বেশ, এই তো হয়েই গেল আমাদের কাশ্মীর ট্যুর। এবার আমাদেরকে ফিরে যেতে হবে পরের দিন। তো এখন সোনমার্গে সন্ধ্যাবেলা, সন্ধ্যে না, এখন প্রায় 8টা বাজে। আর বাইরের ভিউটা আমি একবার দেখাচ্ছি। রাস্তাঘাট ফাঁকা, শুনশান, আর প্রচণ্ড ঠান্ডা, -4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এখানে এখন। এখানে আমরা রুমের পাশে বসে আছি। রুমের পাশ থেকে, মানে আমাদের রুম থেকে ভিউটা দেখো, জাস্ট দারুণ। একেই হয়তো বলে অন্য জগতে থাকা। এখানে খুব ঠান্ডা, -6 ডিগ্রি টেম্পারেচার এখন। বাইরে জাস্ট বেরোনো যাচ্ছে না, রুমের মধ্যে রুম হিটার রয়েছে, তাই জাস্ট এখানে মানে জাস্ট বসে আছি। সোনমার্গের ভিডিও এখানে শেষ করছি, আর সমস্ত কাশ্মীর ব্লগ এখানেই শেষ হচ্ছে। আপনারা যারা কাশ্মীর ব্লগ দেখছেন
তারা বলবেন যে কেমন লাগলো ব্লগটা। আমি সবুজ কাশ্মীর দেখিয়েছি, যেটা বলে গ্রিন কাশ্মীর, আর আমি বরফে মোড়া সাদা কাশ্মীর দেখালাম। এবার ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, তাহলে চ্যানেলের উন্নতি হয়, চ্যানেলটা একটু বাড়ে, নাহলে তো মুশকিল। তো দেখবেন কেমন লাগলো। আর কাল সকালে এখান থেকে বেরোবো, আমাদের ফ্লাইট রয়েছে। তো শ্রীনগর টু কলকাতা ফ্লাইটটা জার্নি দেখালাম না, যদি ট্রেন হতো তাহলে দেখাতাম। তো সবাইকে টাটা। পরের দিন সকালে ঘুম ভাঙলই এরকম শুভ্র সাদায় মোড়া কাশ্মীর দেখে। আমরা রেডি হয়ে সবাই নিচে চলে এসেছি, কারণ এবার আমাদেরকে বেরোতে হবে, যেতে হবে নিজেদের বাড়িতে, ফিরতে হবে নিজেদের কর্মব্যস্ততায়। যে পথ দিয়ে এলাম সেই পথ দিয়েই আবার ফিরতে হবে। আস্তে আস্তে আবারও এই বরফগুলো ছোট হতে হতে দেখা যাবে সেই পাহাড়ের চূড়ায়। পাহাড়গুলো আস্তে আস্তে ছোট ছোট হতে হতে তাও মিলিয়ে যাবে। আমরা এখন চলেছি শ্রীনগর এয়ারপোর্টের দিকে। ওখান থেকে আমাদের ফ্লাইট আছে, তারপর পাড়ি দেব কলকাতার বুকে। আমাদের ফ্লাইট টাইম হচ্ছে 3:30, আর এখন সময় হয়েছে শ্রীনগরের মাটি থেকে উড়ে যাওয়ার, ভূস্বর্গকে টাটা বলার। তবে এখন যা পরিস্থিতি, এই ভূস্বর্গকে এখন আর ভূস্বর্গ বলা যায় কিনা সত্যি সন্দেহের। আবার কবে দেখা হবে জানি না, কবে আসতে পারবো কাশ্মীরে সব ভয় কাটিয়ে সেটাও জানা নেই। চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে হয়তো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।